আজকে আমাদের ফর্মার মাননীয় প্রধানমন্ত্রীর ইন্তেকাল হয়েছে খালেদা জিয়ার, আর আজকে আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। যে মানুষটা আমাকে রাজনীতিতে এনেছিলেন উনি আজকে চলে গেছেন। আজকে পার্টি থেকেও আমার শেষ দিন, আমিও পার্টি থেকে চলে গেলাম। ভেরি সিগনিফিক্যান্ট। আমি দুঃসময়ের কর্মী অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। ওনার পছন্দ আমি, ওই একটা আসনে যদি দিতেই হয় তাহলে সেটা যেন রুমিন ফারহানা হয়। উনি একটা লাইন বলেছিলেন আমার মাকে, আপনার মেয়েটা খুব ইন্টেলিজেন্ট। আপনাকে যখন নমিনেশন দেওয়া হয়নি, আপনার সঙ্গে কি কোনো ডিসকাশন হয়েছে যে এটার রিজনটা কি ছিল? Not at all. Not at all. And now this is my time to have a direct election. I'm very confident, alhamdulillah. আমার এই স্বতন্ত্র নির্বাচনের মধ্যেও there is a mystery. Let me tell you that. 73-এ আমার বাবা যা করেছিলেন, 26-এ আমি ঠিক তাই করতে যাচ্ছি। আপনাকে সবসময় ট্র্যাক করা হয় অ্যাজ শেখ রুমিন। ওদের এক একজনের 500টা করে ফেক অ্যাকাউন্ট, ওরা বট বাহিনী চালায়। সো আমরা মনে করি ওরাই বোধহয় বাংলাদেশ। না, আজকে যারা চুপ আছে ভাবছে তার বারে নিরাপদ, নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না। আপনি যদি মনে মনে ভাবেন আপনি মন্ত্রিত্ব দেবেন পাপেটদের, ক্যাবিনেট চালাবেন কিচেন ক্যাবিনেট দিয়ে, প্যারালাল গভর্নমেন্ট থাকবে, আপনি ফেল করবেন, মিজারেবলি ফেল করবেন। রুমিন আপা, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের পডকাস্টে আসার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ডিসেম্বর 30 আজকে আমাদের ফর্মার মাননীয় প্রধানমন্ত্রীর ইন্তেকাল হয়েছে খালেদা জিয়ার, আর আজকে আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এটা নিয়ে একটু বলবেন আমাকে? এটা নিয়ে বলতে গেলে আমার রাজনীতিতে আসাটা নিয়ে একটু বলতে হয়। আমি 2012 সালে ফেব্রুয়ারি মাস, 22শে ফেব্রুয়ারি, আমার এখনও তারিখটা মনে আছে, ম্যাডাম আমাদের বাসায় এসেছিলেন আমার বাবাকে দেখতে। তখন আমি ওনার সঙ্গে দেখা করি, অবভিয়াসলি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। উনি আমার মাথায় হাত রাখেন এবং উনি খুবই স্বল্পভাষী একজন মানুষ, খুব কম কথা বলতেন, হাসতেন একটু, তাও খুব খুব ওয়াইড হাসি না, আমরা যেভাবে ওরকম না, খুব অল্প মুচকি হাসতেন, কথা কম বলতেন। উনি একটা লাইন বলেছিলেন আমার মাকে, আপনার মেয়েটা খুব ইন্টেলিজেন্ট। তো তারপরে উনি চলে যান। ওই বছরই অক্টোবরে আব্বা মারা যান, 20শে অক্টোবর। ম্যাডাম তখন চায়নাতে ছিলেন একটা সফরে। উনি ওই দিনই ব্যাক করেন 20শে অক্টোবর 2012, এবং উনি ওনার বাসায় না গিয়ে সরাসরি আমাদের সমরিতা হাসপাতালে, যেখানে আব্বার ডেড বডি রাখা, ওখানে চলে আসেন আব্বাকে দেখতে, শেষ দেখা। এবং উনি তখন আমার মাথায় হাত দিয়ে কিছু বলেননি, উনি আমার মাথায় হাত রাখেন এবং কিছু না বলার মধ্যে দিয়ে উনি অনেক কিছু যেন আমাকে বলেন, যে বাবা নেই, আমার কোনো ভাই বোন নেই, আমার আত্মীয় স্বজনরা ম্যাক্সিমামই দেশের বাইরে, অ্যাজ ইফ উনি যেন আমার গার্ডিয়ান হিসেবে মাথায় হাতটা রাখেন। আমার ওই সময় তাই মনে হয়েছিল, অ্যাটলিস্ট আমার তাই মনে হয়েছিল। তারপর আমি তখন ফুল টাইম প্র্যাকটিশনার, সুপ্রিম কোর্টে খুবই বিজি একজন লয়ার। হঠাৎ একদিন একটা চিঠি পাই আমি গুলশান অফিস থেকে, and I was very surprised to see that letter. ওখানে বলা ছিল বিএনপির ফরেন অ্যাফেয়ার্স যে টিমটা, ওই টিমে 10 জন সদস্য, আমি তার একজন। I was very surprised to see the names as well, because I saw there the name of Sabiuddin Ahmed, Usman Farooq, Inam Ahmed Chaudhry, Shamsher Mobin Chaudhry. ওনারা ম্যাক্সিমামই আমার বাবার সময়কার পলিটিশিয়ান এবং আমার ছোট চাচার ফ্রেন্ড অনেকে। So I was very surprised. উনি আমাকে সেই টিমে নেন এবং সেখান থেকে আমার রাজনীতির যাত্রাটা শুরু হলো। আজকে আমার এখানে আসা এত দূর,
এটা পুরোটাই ওনার আশীর্বাদে। আমি কথা বলছি ইজা বিকজ আমি 2018-তে যখন সংসদ সদস্য নির্বাচিত হই সংরক্ষিত মহিলা আসনে, উনি তখন কারাগারে। আমার জানা মতে উনি খুব শক্ত একটা মেসেজ দলকে পাঠিয়েছিলেন থ্রু দ্য সেক্রেটারি জেনারেল যে ওনার পছন্দ আমি, ওই একটা আসনে যদি দিতেই হয় তাহলে সেটা যেন রুমিন ফারহানা হয়। সো আমার রাজনীতিতে জড়ানো, রাজনীতিতে পথ চলা, এতদূর আসা পুরোটাই ওনার আশীর্বাদ, ওনার স্নেহ এবং আমার অভিভাবক হিসেবে ওনার থাকা, সেটা আমাকে এত দূর এনেছে। সো আজকে যখন সকালে আমরা ওনার মৃত্যু সংবাদ শুনি, সেটা পুরো বাংলাদেশের জন্য একটা শোকের দিন। এবং আজকে সন্ধ্যায় আমাকে বহিষ্কারের চিঠিটা দেয়া হয়। আমি এটার মধ্যে একটা ডিভাইন ইন্ডিকেশন দেখি। কিরকম? আমি এসেছিলাম যার কারণে, আমি ছিলাম যার ছায়ায়, তিনি এখন আর নাই, তিনি চলে গেছেন। এই দলটার সাথে আমার আজকে অফিসিয়ালি দলের পক্ষ থেকে যাত্রা শেষ। সো somehow I sense a connection there. আপনাকে তো প্রথমে নমিনেশন দেওয়া হয়নি, তারপরে আপনি ঘোষণা করলেন যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি করবেন। তো তারপরে আজকের দিনটাতে যেদিন খালেদা জিয়ার ইন্তেকাল হলো, সেদিনই আপনাকে বহিষ্কার করাটা কি একটা, ইজ ইট সেন্ডিং আ মেসেজ যে এখন থিংস আর গোয়িং টু বি ডিফারেন্ট? সেটা মানুষ বিচার করবে। তবে আজকের দিনে ইজা, বহিষ্কার বা যেটাই বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কি আজকের দিনটাই ছিল? আমরা তো 2-3টা দিন অপেক্ষা করতে পারতাম না? রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেখুন, আপনি যদি বলতে চান যে শো মাস্ট গো অন, সেটা সেই ক্ষেত্রেই প্রযোজ্য হয় যখন আসলে শোটা ওই দিন না করলে আর শোটা হবেই না। সেই সময়ের ক্ষেত্রে বলা হয় শো মাস্ট গো অন। এটা কি ধরনের শো? এটা তো রাজনীতি, এটা তো আমরা ইউর ওয়ার্কিং ফর পিপল। তো এখানে তো সবই হচ্ছে মানবিকতার ব্যাপার। একদম তাই। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে রাজনীতি আর আবেগ তো একসাথে হয় না। আমি তাকে বলেছিলাম, আবেগ ছাড়া রাজনীতি হয় না। মানুষ আবেগের বশে হাসতে হাসতে জীবন দেয়। রাজনীতিতে জীবন দেওয়ার অসংখ্য নজির আছে। মানুষ হাসতে হাসতে তার চিরটা জীবন মানুষের জন্য স্যাক্রিফাইস করে। এটা কেবলমাত্র রাজনীতিতেই সম্ভব। সো আমার কাছে আবেগ ছাড়া রাজনীতি ব্যবসা চেয়ে বেশি কিছু না। গত 12 বছরে তো সবচেয়ে বেশি আমরা আপনাকেই দেখে আসছি মিডিয়াতে ফাইটিং ফর বিএনপি। আপনি একমাত্র ছিলেন যে আওয়ামী লীগের এগেনস্টে কথা বলে আসছেন, খুব ওপেনলি ওদেরকে ক্রিটিসাইজ করে আসছেন, পার্লামেন্টে বলেন, মিডিয়াতে বলেন। এই সময় তো এখন বিএনপির অবস্থা খুবই ভালো। মোস্ট প্রবাবলি এখন ইলেকশনে ফেব্রুয়ারি 12 তারিখে 50-50 চান্স যে ওনারা পাওয়ারে আসবেন, তারেক রহমান প্রাইম মিনিস্টার হবেন। তো এই সময় আপনাকে বহিষ্কার করা, যেখানে 12টা বছর আপনি ওনাদের জন্য ওপেনলি আপনার লাইফ রিস্কে রেখে আপনি কথা বলে আসছেন। দেখুন, এই যে আপনি বললেন 50-50, এটা আমরা বলছি 25 সালের 30শে ডিসেম্বর। আপনি 24 সালের 30শে ডিসেম্বর যদি আমরা এটা নিয়ে আলোচনা করতাম, আমরা বলতাম 80-20। দেখেন, আনকনসিয়াসলি কিন্তু নিজেকে আননোটিসড অবস্থা আপনি কিন্তু বললেন 50-50। কেন এই 30% কোথায় গেল? এটা নিয়ে আমি কথা বলেছিলাম গত বছর। আমি বলেছিলাম পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইলে যা হচ্ছে,
যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে দখলবাজি হচ্ছে, যেভাবে বালু নিয়ে বালু মহলের ব্যবসা হচ্ছে, মাটি কাটার ব্যবসা হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, ও মাই গড, মামলা বাণিজ্য হচ্ছে লাইক এনিথিং। পার্টি ওয়াজ ভেরি আপসেট উইথ মি। কিন্তু দেখেন, আজকে অজান্তেই আপনি আমাকে 50-50 বলছেন। আমি ঠিক এটা বলেছিলাম যে যত দিন যাবে তত সাপোর্ট কমবে, এবং তাই হলো। 80-20 থেকে এখন আমরা 50-50-তে এসছি। আর আপনি যেটা বললেন যে পার্টির এই সুসময়ে কেন, একটা বড় রাজনৈতিক দলে দুই ধরনের কর্মী, সমর্থক, নেতা থাকে। আমি কর্মী বলছি কারণ আমি নিজে যেহেতু কর্মী, সমর্থক তো বটেই, কর্মী। একটা হচ্ছে দুঃসময়ের কর্মী, একটা হচ্ছে সুসময়ের কর্মী। আমি দুঃসময়ের কর্মী, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। আর 3 হচ্ছে, এটা দলের শৃঙ্খলার পরিপন্থী তো বটেই, স্বতন্ত্র নির্বাচন করা। কিন্তু দেন এগেইন কোয়েশ্চেন আসবে, আপনি যে প্রশ্নটি আমাকে করলেন যে 12 বছরে তো আপনাকেই ভোকাল দেখলাম, তাহলে আমিও তো পাল্টা প্রশ্ন করতে পারি যে তাহলে আমি তো সংসদে আমাকে প্রুভ করে এসছি হোয়াট আই ক্যান ডেলিভার, তাহলে আমার আসনে আমি নয় কেন? আমি কাজ করছি আজকে থেকে তো না, গত 10 বছর থেকে আমার কনস্টিটুয়েন্সিতে। আমার কনস্টিটুয়েন্সির এক্স মেম্বার অফ পার্লামেন্ট যিনি ছিলেন বিএনপি থেকে, উনি যখন আওয়ামী লীগে জয়েন করলেন, তখন তো আমাকে হাইকমান্ড থেকে এনশিওর করা হয়েছিল যে আসনটা আমাকে দেওয়া হবে, এবং সেজন্য আমি দিনরাত পরিশ্রম করেছি। দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু আমারও তো একটা কমিটমেন্ট আছে আমার নেতা কর্মীদের প্রতি। আমি তো আমার ওয়াদা ভঙ্গ করতে পারি না। সো আমাকে ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিতে হলো যে আমাকে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে হবে। আপনাকে যখন নমিনেশন দেয়া হয়নি, আপনার সঙ্গে কি কোনো ডিসকাশন হয়েছে যে এটার রিজনটা কি ছিল? Not at all. Not at all. I wasn't even informed. My ashon was hanging ashon. And I haven't had any clue why. আমার কোনো ধারণা ছিল না। আপনার টেনিওর উইথ বিএনপি অ্যাজ অপোজ টু যাকে দেয়া হয়েছে, উইথ অল ডিউ রেসপেক্ট, ডিফারেন্সটা কি এখানে? ওনাকে কেন দেয়া হয়েছে আপনার জায়গায়? উনি জামায়াতে উলামায়ে ইসলাম বলে একটা হেফাজতের একটা পার্টি আছে, ওই পার্টির সঙ্গে দল জোট করেছে। তো সেই জোটের একজন প্রার্থী হিসেবে ওনাকে আমার আসনে দেয়া হয়েছে। এবং ভেরি ইন্টারেস্টিংলি, ওনার বাড়ি কিন্তু আমার আসনে না। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া 1-3-এ, আর আমার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া 3-এর ওনাকে দেয়া হবে না, সো আমাকে সরিয়ে দেয়া যায়। আমরা তো মেয়েদেরকে বলি যে তোমার জন্য তো রিজার্ভ সিট আছে, মানে এরকম একটা ভাব, যদিও আমাকে এটা বলা হয়নি, বাট এরকম একটা ভাব তো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আছে যে ওকে, আই উইল প্রোভাইড ইউ ইন দ্য রিজার্ভ সিট ইয়েতে। বাট নো, আই উইল নট। রিজার্ভ সিটের থিমটাই হচ্ছে যাতে ডিরেক্ট ইলেকশনের জন্য একটা মেয়েকে তুমি প্রিপেয়ার করবা। আমি তো অলরেডি রিজার্ভ সিটের সুবিধা নিয়েছি, অ্যান্ড আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই সেলফ. I have utilized that time. And now this is my time to have a direct election. So I'm going to do that, inshallah. এখন যে আপনি বিএনপির সদস্য না, এখানে তো আপনি পার্টি থেকে বিরাট একটা সাপোর্ট পেতেন আপনার ইলেকশনে। ওখানে আপনি লোকবল বলেন, একটা স্ট্রাকচার বলেন, পোলিং স্টেশনস বলেন, সব কিছুতে একটা স্ট্রাকচার থাকে, মানুষজনের একটা সাপোর্ট থাকে, পার্টির একটা সাপোর্ট থাকে। এখন আপনার what is your confidence like? How confident are you যে আপনি এই সাপোর্টটা ছাড়া আপনার ইলেকশনটা কিরকম লাগছে করতে? I'm very confident, alhamdulillah. আমি আপনাকে আমাদের আলোচনার শুরুতে বলছিলাম নাইজা, যে আজকের দিনটা একটা খুব অন্যরকম দিন। যে মানুষটা আমাকে রাজনীতিতে এনেছিলেন ভালোবেসে, আমার গার্ডিয়ানের মতো যিনি ছিলেন, উনি আজকে চলে গেছেন।
আজকে পার্টি থেকেও আমার শেষ দিন, আমিও পার্টি থেকে চলে গেলাম। ভেরি সিগনিফিক্যান্ট, ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। আমার এই স্বতন্ত্র নির্বাচনের মধ্যেও there is a mystery. Let me tell you that. আমার বাবা 1973 সালে, আমার বাবা কিন্তু ফাউন্ডার মেম্বার্সদের একজন আওয়ামী লীগের। 73 সালে যখন আওয়ামী লীগের জোয়ার, সব সেট আওয়ামী লীগ পেয়ে যাচ্ছে, উনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যান্ড হি ওন, উনি জিতেছিলেন। তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, বাট পরের দিন আওয়ামী লীগ ম্যানিপুলেট করে সিটটা এবং তাহেরউদ্দিন ঠাকুরকে জয়ী ঘোষণা করা হয় আমাদের আসন থেকে। আমি এখানে আরেকটু যোগ করি, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যাদের নাম এসছে তাহেরউদ্দিন ঠাকুর তাদের অন্যতম। আমি আমার নমিনেশন পেপার যেদিন সাবমিট করি সেদিন আমি মিডিয়াতেও এই কথা বলেছিলাম যে নৌকার জোয়ারের সময় আমার বাবা স্বতন্ত্র জিতেছেন। উপরওয়ালার কি ইচ্ছা, যেই দলের জন্য আমি 17 বছর লড়াই করলাম, সেই দলটার যখন জেতার খুব ভালো চান্স, খুব ভালো পসিবিলিটি, তখন আমাকে স্বতন্ত্র করতে হচ্ছে একই আসন থেকে। হিস্ট্রি রিপিটিং। ইয়াস, আমি এখানে, আমার এটা খুব রহস্যময় ইঙ্গিত মনে হয়, আমার আজকের বহিষ্কার এবং এই আসন থেকে আমার একক লড়াই ঠিক আমার বাবার মতো। এটা আমার কাছে ভীষণ রহস্যময়। আমি জানি যা আপনি মেডিটেশন করেন, আপনি you believe in power, you believe in energy. I'm also a strong believer. So আমি মনে করি জগতে কোনো কিছু কাকতালীয় নয়, কিচ্ছু কাকতালীয় নয়। যেটা যখন যেভাবে হওয়ার ঠিক সেটা তখন সেভাবেই হয়। সো 73-এ আমার বাবা যা করেছিলেন, 26-এ আমি ঠিক তাই করতে যাচ্ছি। আপনাকে সবসময় ট্যাগ করা হয় অ্যাজ শেখ রুমিন। মাঝে মাঝে আপনি যখন নিউট্রাল কথা বলেন, বা আগে তো আপনি একটা সময় আওয়ামী লীগের খুব ক্রিটিক্যাল ছিলেন অব আওয়ামী লীগ অ্যান্ড দ্য রুলিং পার্টি। এখন আবার যখন 1.5 বছর ধরে অনেক আমরা চেঞ্জেস দেখছি, তখনও যখন আপনি কথা বলেন একটু বললে আপনাকে শেখ রুমিন বলা হয়। আপনার বাবা অলি আহাদ রাজনীতি করেছেন সে বঙ্গবন্ধুর সময় ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে, তখন তো আর কোনো পার্টি ছিল না। তো তারপরে ওনার একটা ফল আউট হয়েছিল বঙ্গবন্ধুর সাথে, যার জন্য উনি স্বতন্ত্র করেছেন। তো এই যে তারপরে এতটা বছর পরেও আপনাকে এখনও ট্যাগ করা হয় অ্যাজ আওয়ামী লীগ, আপনার কি মনে হয় এটার ব্যাপারে, কিরকম লাগে? এটা খুব ইন্টারেস্টিং। এটা ইন্টারেস্টিং এ কারণেই যে আওয়ামী লীগ যখন শোষকের চেয়ারে ছিল, শাসকের চেয়ারে ছিল, তখন I fought tooth and nail against them. But এখন চেয়ার পাল্টে গেছে, এখন শাসক এবং শোষকের চেয়ারে আরেকটা গ্রুপ অফ পিপল গেছে। আমার অবস্থান কিন্তু পাল্টায় নাই, আমার অবস্থান সবসময় মজলুমের পক্ষে। এখন কিন্তু আওয়ামী লীগ মজলুমের চেয়ারে। আই এম নট সেইং আমি আওয়ামী লীগের পক্ষে, বাট আমি যে কোনো অন্যায়ের বিপক্ষে। There is a thin line between these two. I am not in favor of anyone, but I am against any oppression. Any oppression. No matter what. আমার খুব কাছের কেউ যদি কাউকে অত্যাচার করে, অপ্রেস করে, অন্যায় করে, আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে দাঁড়াবো। That is how I am. So এখন যাদের অন্যায়, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, যারা দেশটাকে ভুল দিকে নিতে চায়, যারা দেশটাকে কিছু মানুষের জন্য অবাসযোগ্য করে তুলতে চায়, যারা বিভেদের রাজনীতি উস্কে দিতে চায়, যারা উগ্রপন্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, এবং সর্বোপরি যারা এই ছোট্ট কিন্তু জনবহুল দেশটাতে
মানুষে মানুষে ভয়ানক বিভেদ এবং ঘৃণার চাষ করে একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে নিতে চায়, তাদের বিপক্ষে আমি দাঁড়াবই। তাতে আমাকে শেখ রুমিন বলুক কিংবা রুমিন রহমান বলুক, আমাকে বিএনপির নাম ধরে ডাকুক আর আওয়ামী লীগের নাম ধরে ডাকুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি নয়েজি পিপল আর ভেরি লিমিটেড। আমরা ওদের নয়েজটা খুব শুনি। ওরা ফেসবুকে অনেক সরব, ওদের এক একজনের 500টা করে ফেক অ্যাকাউন্ট, ওরা বট বাহিনী চালায়। সো আমরা মনে করি ওরাই বোধহয় বাংলাদেশ। না, ওরা কিন্তু সংখ্যালঘিষ্ঠ, দে আর দ্য মাইনরিটি। মেজরিটি কিন্তু চুপ থাকে। হ্যাঁ, এই চুপ থাকার মাসুল দিতে হয় পুরো দেশকে। তারা চুপ থাকে এবং তাতে পুরো দেশটা আরো আরো ডিজাস্টারের দিকে যায়। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তারা জানে যে হোয়াট রুমিন ইজ সেইং ইজ রাইট, হোয়াট শি ইজ ডুইং ইজ রাইট। আমি হাসিনার আমলও দেখতাম আমার কানের কাছে এসে দেশের মানুষ ফিস করে বলে, আপা চালায় যান, যা বলতেছেন ঠিক বলতেছেন। মানে মনে হয় যেন চালানোর দায়িত্বটা খালি আমিই নিয়েছি, ওনারা শুধু চুপি করে থাকবেন। এখনো যারা মানে অ্যাটলিস্ট সেন্সেবল মানুষ, গুড সেন্স প্রিভেইল করে, মেজরিটি, তারাও বলে আপা আপনি আছেন একটু বলেন, অ্যাজ ইফ বলার দায়িত্বটা আমার। ইফ দ্যাট ইজ সো, দ্যাট ইজ সো, আমাকে করতে হয়। being the voice of those who cannot speak up. আমরা এখান থেকে একটু কারেন্ট সিচুয়েশনের কথা একটু বলি। মব অ্যাটাক্স গত 1.5 বছর ধরে সব ধরনের জায়গায় আমাদের মব অ্যাটাক্স হচ্ছে। এখানে আপনার মাজার ভাঙ্গা বলেন, বাউলদের অ্যাটাক করা বলেন, তারপরে একজনের বাড়িতে চলে যাওয়া কোনো একটা মিসইনফরমেশন নিয়ে, কথায় কথা আমরা মব নিয়ে চলে যাই। কয়েকদিন আগে জেমসের কনসার্ট অ্যাটাক হলো, একটা 150 বছরের 185th অ্যানিভার্সারি ফরিদপুর জেলা স্কুলে একটা কনসার্ট হচ্ছে, ওখানে মব অ্যাটাক। মাঝে মাঝে আমরা বলি তৌহিদি জনতা, মাঝে মাঝে তৌহিদি না, জাস্ট এমনিই মব হচ্ছে। এটা আমরা কন্ট্রোল করতে পারছি না কেন? আর আপনি যদি এখানে যদি ভিউ ওয়ার দ্য ডিসিশন মেকার, আপনি কিভাবে হ্যান্ডেল করতেন এটা? আমি আগে আপনার প্রথম উত্তরটা দিই। আমরা পারছি না কেন? পারছি না কারণ এটা সরকার চাইছে না। সরকার চাইছে এটা জারি থাকুক। সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা বলতে শুনেছি এটা প্রেশার গ্রুপ, বলতে শুনেছি এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, বলতে শুনেছি যে ওরা দীর্ঘদিন যেহেতু বলার সুযোগ পায়নি, তাদের ভেতরে যে রাগ, যেই দুঃখ, যেই কষ্ট, এটা তার বহিঃপ্রকাশ। গত 1.5 বছর ধরে আপনি এই রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে মানে ক্রমাগত ঘটতেই দিলেন। আর যেগুলো রংফুলি হচ্ছে, গভর্নমেন্ট তো স্বীকার করে না কোনোটা রংফুলি হচ্ছে। তারা তো এটাকে দে আর গিভিং আ ব্লাইন্ড আই, মানে তারা দেখছে না অ্যাজ ইফ। রাজবাড়িতে একটা মাজার শরীফে একটা মৃত একটা ব্যক্তিকে উঠিয়ে এনে তাকে আবার পোড়ানো, এটা কি রাইটফুল? যতই তার ভুল হোক না কেন, যতই আমরা ভুল দেখি না কেন। দেন লেট মি গিভ ইউ সাম আপডেটস। তারা কিন্তু মামলা প্রত্যাহার করেছে ওই ব্যক্তির পরিবার, বিকজ অফ ফিয়ার। ইউ ক্যান ক্লিয়ারলি ইম্যাজিন, বিকজ অফ ফিয়ার, আউট অফ ফিয়ার তারা মামলা প্রত্যাহার করেছে। এবং দেখুন, একটা প্যাটার্ন আছে এই আক্রমণগুলোর। কারা আক্রান্ত হচ্ছে? নারীরা আক্রান্ত হচ্ছে। নারীদের পোশাকের অজুহাত দিয়ে নারীদের উপর আক্রমণ হচ্ছে। নারী ফুটবলারদের খেলা বন্ধ হচ্ছে। থিয়েটার, নাটক, যেটা আমরা বেলি রোডে দেখতাম, শিল্পকলা একাডেমিতে প্রত্যেক দিন সন্ধ্যায় হতো, প্রত্যেক দিন, আমি তো খুবই রেগুলার দর্শক ছিলাম, সেটা বন্ধ হচ্ছে। আপনি দেখুন, ছায়ানটে আক্রমণ হয়েছে, উদীচিতে আক্রমণ হয়েছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ভাস্কর্যগুলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, সেগুলো আক্রান্ত হচ্ছে। মুক্তিযুদ্ধের জাদুঘর আক্রান্ত হয়েছে। আক্রমণের একটা প্যাটার্ন কিন্তু আছে। এই প্যাটার্নটা কি? যারা মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তার চর্চা করে, তাদের উপর আক্রমণ হচ্ছে, নারীদের উপর আক্রমণ হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে সহনশীল যে ধারা, সেটা কিন্তু মাজারপন্থী যারা, তারা। আমি বলছি এ কারণে যে আমি বহু মাজারে
আমি অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ দেখেছি, ওনারা যান, মানত করেন, ওনারা ওনাদের মতো রিচুয়ালস করেন। মাজারে তো বাংলাদেশকে বলাই হয় যে অলিয়া উলিয়ার দেশ, তাই না? সিলেটের বাবা শাহজালাল শাহপরান, বাবা বাইজিদ বোস্তামির মাজার, এরকম অসংখ্য অসংখ্য মাজার আছে বাংলাদেশে। সেগুলোর উপর আক্রমণ, এবং দেখুন এই আক্রমণগুলো বড় সহজে করা যায়। কেন জানেন? কারণ যারা মাজারে যান তারা কিন্তু খুব শান্তিপ্রিয় মানুষ। আপনি কিছুদিন আগে দেখেছেন একজন বাউল সাধককে যখন ধরে নিয়ে কারাগারে দেয়া হলো, তাদের যারা ইয়েরা আছে, অন্যান্য সঙ্গী সাথী, তাদের উপর মারধর আক্রমণ হলো। ওনার ওয়াইফ কিন্তু এসে মিডিয়াতে বলেছে যে আমরা হিংসার বদলে হিংসা করি না, এটা আমাদের ধারাতেই নাই। সো তারা খুব ইজি অ্যাটাকের জন্য, তারা খুব সহজ একটা লক্ষ্যবস্তু। প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেয়া হলো কেন? প্রথম আলো ডেইলি স্টার কি হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার ছিল না? আমরা এটা নিয়ে একটু কথা বলি। একবার বলা হয় ডেইলি স্টারকে ডেলি স্টার, আবার আমরা ওখানে যেয়ে পোড়ায়ও দিচ্ছি। তো কোন দিকে, উইচ ওয়ে আর দে প্লেয়িং? আপনি তো তবু ডেইলি স্টারটা উচ্চারণ করতে পারলেন। প্রথম আলোকে যেই নামে ডাকা হয় সেটা উচ্চারণযোগ্য নয়, সেজন্য আপনি সেটা বললেন না। বাংলাদেশটাকে আমরা কোথায় নিচ্ছি, কাদের হাতে তুলে দিচ্ছি, কারা বাংলাদেশটাকে চালাতে চাইছে, কোন পথে চালাতে চাইছে, সেই পথে কি আপনি, আমি, আমরা বাংলাদেশে টিকতে পারবো? আজকে যারা চুপ আছে, ভাবছে তার বাড়ি নিরাপদ, নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না, আমি তাদেরকেও বলবো রেইজ ইয়োর ভয়েস। যেভাবে পারেন, যতটুকু পারেন, ফেসবুকে লেখেন, কথা বলেন, স্পিক আপ অ্যান্ড ওয়েক আপ। 25 তারিখে তারেক রহমান ফিরে এসেছেন বাংলাদেশে। বিএনপির কর্মীরা বেশ এনার্জাইজড। এখন আমরা দেখছি যে বিএনপির সিচুয়েশনটা অনেক ভালো হয়ে আসছে। মাঝখানে যেরকম বেশ একটা নড়বড়া হয়ে গেছিলো, কনফিডেন্সটা হারিয়ে ফেলছিল। তো উনি হাইপোথেটিক্যালি যদি তারেক রহমান প্রাইম মিনিস্টার হন, আপনার কি মনে হয় যে এই যে আমাদের মব অ্যাটাক যে হচ্ছে, আইসোলেট করে বলি, এই সিচুয়েশনটা কি চেঞ্জ হবে? কন্ট্রোলটা কি আসবে? উই ক্যান অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। আমরা সবসময় খুবই ভালোর জন্য আশা করতে পারি, কিন্তু দেশটা এমন একটা জায়গায় গত 17 মাসে নিয়ে যাওয়া হয়েছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আবার একটা রাতারাতি পরিবর্তন হবে না, নিশ্চিতভাবেই রাতারাতি পরিবর্তন হবে না। এবং রাজনৈতিক প্রতিটি দল কেমন আচরণ করে তার উপর অনেক কিছু নির্ভর করে। তবে আমি যেটা মনে করি, বিএনপি বা জামাত বলে কথা না, যারাই ক্ষমতায় আসুক, খুবই শক্ত হাতে দেশ পরিচালনার দায়িত্বভার নিতে হবে, খুবই শক্ত হাতে। আপনাকে যদি লিডারশিপ দেওয়া হতো এরকম একটা সময়, হাইপোথেটিক্যালি, আপনি কি স্টেপসগুলো নিতেন? আমি শূন্য সহনশীলতার দিকে যেতাম, জিরো টলারেন্সের দিকে যেতাম। কি করতে হতো ওদের জন্য? আমি কোনো দলীয় পরিচয়, কোনো রাজনৈতিক পরিচয়, কোনো কিছু দেখতাম না। ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য যাকে ধরতে হয়, যাকে আইনের আওতায় আনতে হয়, তাকে আমি আইনের আওতায় আনতাম। 1, 2 হচ্ছে আমি কোনো এক্সট্রা জুডিশিয়াল মেজার নিতাম না। ফর এক্সাম্পল, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ক্রস ফায়ার, একদম না, একদম না। উইদিন দি 4 কর্নার্স অফ দ্য পেপার আমি ব্যবস্থা নিতাম। 3 হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ভয়াবহ অবস্থায় বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, এবং তিনি যেটা করেছিলেন, তিনি অ্যাক্রস দ্য কান্ট্রি, যে যেই মতের হোক, যে যেই এলাকার হোক, যে যেখানে দক্ষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং যোগ্য, তাকে তিনি ওই জায়গায় বসাতেন। মূল নেতার কাজ কিন্তু সব কাজ নিজে করা না, কিন্তু মূল নেতার কাজ হচ্ছে সেই ব্যক্তিকে খুঁজে বের করা যে ওই কাজের জন্য সবচেয়ে যোগ্য। ধরুন, আমি একজন অর্থনীতিবিদ নই,
আপনি যদি আমাকে ফিনান্স মিনিস্টার বানান, দেশ গোল্লায় যাবে, মানে ফিনান্স গোল্লায় যাবে, অর্থনীতির অবস্থা খুব খারাপ হবে। কিন্তু মূল নেতার কাজ হবে বেস্ট পসিবল পার্সনটা কে তাকে খুঁজে বের করা, এবং তার আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যোগ্য ব্যক্তি যত বেশি যোগ্য হবেন একজন মানুষ, তাকে দিয়ে যদি আপনি পাপেটের মতো কাজ করাতে চান, তিনি কিন্তু সেটা করবেন না, তাকে সেই ফ্রিডম দিতে হবে। জিয়া রহমান সাহেব মানুষকে যোগ্য সম্মান দিয়ে এবং ফ্রিডম দিয়ে তার চারপাশে রেখেছিলেন। একই জিনিস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যেও ছিল। তিনি সাইফুর রহমানের মতো মন্ত্রী তার ক্যাবিনেটে ছিল। মওদুদ আহমেদের, ওনার অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু বাংলাদেশে মওদুদ আহমেদ কোয়ালিফাইড, একজনই আসেন, দুইজনই আসেন, এরকম, হ্যাঁ, এরকম মানুষ তার ক্যাবিনেটে ছিল। সো আপনি ক্যাবিনেটটা কাদেরকে দিয়ে সাজাচ্ছেন ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে মনে ভাবেন আপনি মন্ত্রিত্ব দেবেন পাপেটদের, ক্যাবিনেট চালাবেন কিচেন ক্যাবিনেট দিয়ে, প্যারালাল গভর্নমেন্ট থাকবে, আপনি ফেল করবেন, মিজারেবলি ফেল করবেন। বিএনপি থেকে এখন লাইন আপ আছে এরকম কোয়ালিফাইড? এটা তো আমার কাজ না বের Ministry করা, আমি জানি না। বিএনপির দায়িত্বে যারা আছে তারা জানবে, আমি তো জানি না। এরকম মব অ্যাটাকস বা চাঁদাবাজি, বিএনপির উপরে অনেক এখন ক্লেমস আছে যে ওনাদের অনেক কর্মীরা প্রচুর চাঁদাবাজি করে আসছে। এটার জন্য কি অ্যাকশন নেওয়া হচ্ছে? বহিষ্কার করা হচ্ছে, 7,000-এর কাছাকাছি বহিষ্কার হয়ে গেছে। কিন্তু আপনি যখন লোয়ার টায়ারে বহিষ্কারটা আবদ্ধ রাখবেন, আপনি যখন আপনার প্রিয় মানুষদেরকে নোয়িং ফুললি ওয়েল তারা কি কি করছে ওই নামগুলো সেভ করে রাখবেন, বহিষ্কার করবেন না, কিংবা ধরুন 2 দিন পরেই আবার বহিষ্কার আদেশ তুলে নিয়ে তাদেরকে রিইনস্টেট করবেন, তখন আসলে বহিষ্কার কাজ করবে না। এই পার্টিতেও সেটা করে নাই। 17 মাস হয়ে গেছে, Yes. এটা তো 17 মাস ধরে দেখছি আমরা। তারেক রহমান আসাতে কি এটা চেঞ্জ হবে? We can always hope. We can always hope for the best. But the thing is, আমরা আসলে আর কতটুকু সময় এফোর্ড করতে পারবো এই অবস্থায়? Things are getting worse and worse every day. So আমরা আসলে আর কতটুকু এফোর্ড করতে পারবো, এটাও একটা প্রশ্ন। আমি যেভাবে দেখি যে জামাত, অল রেসপেক্ট অ্যান্ড আই থিঙ্ক এভরি পার্টি ডিজার্ভস টু বি ইন প্লে। ওদের একটা ডিমান্ড আছে, ওদের ভোট আছে, বাংলাদেশ চাচ্ছে। এখন আমার জন্য ওনারা তো কোনোদিনও বাংলাদেশ অ্যাকনলেজ করেনি। তো আমি একটা ফ্রিডম ফাইটারের মেয়ে, তো আমার জন্য দ্যাট মেক্স এ ভেরি বিগ ডিফারেন্স। তো তারপরে ধরেন এখন মনে হয় যে মাঝে মাঝে ওনারা যে ভাষায় কথা বলেন, আমি তো ওনাদের ভাষা বুঝি না, আমি এটাকে অ্যানালাইজও করতে যাব না। ওনারাও হয়তো বা আমার ভাষাও বুঝবে না। এখন দুইজন যদি 2 রকম ভাষা বলি, এখানে তো কখনো মিল হবে না। তো আমার ভোট দিতে হলে আমার একটা পার্টি আছে। সো আমার মতো এরকম অনেকে আছে যে আমরা খুব ধরে বসে আছি যে তারেক রহমান উইল বি আ ভেরি বিগ চেঞ্জ। আর না হলে আপনাদের মতো কিছু যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটসদের উপরে আমাদের প্রচুর ভরসা। And we're looking at all of you with a lot of hope. Thank you so much. That being said, again, I'm a true believer of a democratic country, যেখানে আমার মনে হয় না যে আমাদের কোনো পার্টিকে কখনো ব্যান করা উচিত। জামাতকেও ব্যান করাটা ওয়াজ রং। আই অলসো থিঙ্ক আওয়ামী লীগকে ব্যান করাটা এখনও, এটা বললেও হয়তো বা এখন আমাকে ফ্যাসিস্ট বলা হবে, কিন্তু আই থিঙ্ক এভরিওয়ান শুড বি অ্যাট প্লে। পিপল শুড বি এবল টু সিলেক্ট. While I don't, again, I'm going to keep reiterating, while I don't understand the language of Jamaat, I think they should still be at play. I do agree with you, totally. And যখন আওয়ামী লীগকে ব্যান করা হলো, তখনও কিন্তু আমি বলেছিলাম যে কাগজে কলমে ব্যান করা কোনো রাজনৈতিক দলকে আসলে আপনি মাঠ থেকে মুছে ফেলতে পারবেন না, রাজনীতি থেকে মুছে ফেলা যায় না। ফেলা গেলে জামাতকে 2024-এ শেখ হাসিনা ব্যান করেছিল, কিন্তু দেখেন জামাত কিন্তু এখন ভেরি ক্লোজ টু পাওয়ার। সুতরাং আপনি আসলে কাগজে কলমে কাকে রাখলেন আর কাকে বাদ দিলেন কিছু যায় আসে না। আপনি কি জানেন বাংলাদেশে কিন্তু মুসলিম লীগ বলে একটা পার্টি এখনো টিকে আছে? তাই? ইয়েস, ওয়াও, ইয়েস, এখনো? এখনো।
এবং ওনার কারা ওখানে করে? ওটার যিনি সভাপতি ওনাকে আমি খুব ভালো চিনি, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, ভেরি লার্নেড পারসন, কি করেন মোহসেন উনি? রশিদ। উনি প্র্যাকটিস করেন, হি ইজ আ ফুল টাইম প্র্যাকটিশনার ইন কোর্ট। ওনাদের কোনো সিট আছে পার্লামেন্টে? Did I না, miss এই that out? মুহূর্তে Okay. নাই, না না। কিন্তু আমি এটা বলছি এই কারণেই যে ধরুন কাগজে কলমে নিষিদ্ধ না হলে আমরা কিন্তু কেউ জানি না মুসলিম লীগের কথা, সেজন্য আমি Wow. এটা বলছি। ইয়েস, ইটস ভেরি সারপ্রাইজিং। সো আপনি কাগজে কাকে নিষেধ করলেন তাতে কিছু যায় আসে না। যে কোনো দলের, বড় দলগুলো বাংলাদেশে, বিএনপি, আওয়ামী লীগ, মিনিমাম 30% রিজার্ভ ভোট। রিজার্ভ ভোট 30%, ফ্লোটিং ধরলে এটা সামটাইমস ইট গোজ আপ টু 40-42%। তো হোয়াট উইল ইউ ডু উইথ দ্যাট 30% পিপল? আপনি কি তাকে, উইল ইউ থ্রো দেম ইন বঙ্গোপসাগর? উইল দ্যাট ওয়ার্ক? এভাবে হয়? হয় না তো। সেজন্য আমি প্রথম থেকে বলেছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের বাইরে বাংলাদেশে কোনো আর কোনো পথ নাই। ছোট একটা দেশ, ঘনবসতি, প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়, প্রত্যেকে প্রত্যেকের পরিচিত, মোরাললেস, সোসাইটি ওয়াইজ মোরাললেস। আপনি এখানে ঘৃণা এবং বিভেদের চাষ যত করবেন, যত বাড়াবেন, দেশটাকে আপনি তত ভালনারেবল করবেন। ছোট দেশ, ঘনবসতি, ইকোনমিক্যালি নট ডুইং গুড, এই সকল কিছু যদি ফ্যাক্টরসগুলো আপনি এক করেন, আপনি দেখবেন যে আমাদের ঐক্য এবং সংহতির বাইরে আর কোনো উপায় নাই। আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে এই দেশটার দিকে আমেরিকার যেমন নজর আছে, চায়নার নজর আছে, ভারতের নজর আছে, এখন তো পাকিস্তানও নজর দিচ্ছে, তাই না? মিয়ানমারের সাথে আমরা বর্ডার শেয়ার করি, একটা অস্থিতিশীল দেশ। ভারতের ব্যাপারে আমাদের ভীষণ রকম এক ক্ষোভের ব্যাপার আছে বাংলাদেশের মানুষের। 3 দিক ভারত দ্বারা আমরা সারাউন্ডেড। সো আপনি আসলে এই দেশটায় নিজেদের মধ্যে যদি সংহতি এবং ঐক্য না থাকে, আপনার পক্ষে আগানো খুব মুশকিল। বাংলাদেশে প্রতি বছর 2.2 মিলিয়ন পিপল আর জয়নিং দ্য ওয়ার্কফোর্স, কিন্তু আমাদের কোনো স্কিলড ওয়ার্কারের ডেভেলপমেন্ট হচ্ছে না। আমরা 2024-এ যে মুভমেন্টটা দেখলাম, আপরাইজ বলেন, এটা কিন্তু হয়েছে আমাদের ল্যাক অফ এমপ্লয়মেন্ট স্কিলসের জন্যে, কোটা, জব কোটাটা নিয়ে। তো জব কোটা যতই আপনি ডেভেলপমেন্ট হোক না কেন দেশে, যত কিছুই নিয়ে আমরা রাজনীতি নিয়ে কথা বলি না কেন, আমাদের যদি চাকরি ভালো না হয়, পেটে ভাত যদি না থাকে, তাহলে তো কোনো কিছুই ভালো হবে না। হাউ ক্যান উই মেক আর আনস্কিলড ওয়ার্কার্স মোর স্কিলড ওয়ার্কার্স, আর হাউ ক্যান উই গ্রো দিস হোল বাকেট? কয়েক বছর আগে প্রথম আলোতে একটা নিউজ এসেছিল যে একজন টাইলস মিস্ত্রি পার মান্থ অলমোস্ট 90,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করে। তো একজন একটা কলাম লিখেছিল যে তাহলে আমরা কেন একজন গ্র্যাজুয়েট হয়ে ওই চাকরির পিছনে না দৌড়ে টাইলস মিস্ত্রি কেন হচ্ছে না? বিকজ আমাদের একটা ট্যাবু আছে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, যে আমার ছেলেকে MA পাস করতে হবে, MA পাস না করলে আমরা হলো না, এটা হতে হবে। এটা সমাজের চাপ, আমাদের পারিপার্শ্বিক চাপ। এই চাপটার কারণে যেটা হয়, প্রতি বছর অসংখ্য BA পাস, MA পাস মানুষ বের হয়, কিন্তু তাদের জন্য আমরা চাকরি তৈরি করতে পারি না, বিকজ তারা স্কিলড না। অন দি আদার হ্যান্ড, আপনি যদি দেখেন যারা কোনো না কোনো কাজে দক্ষ, অর্থাৎ কেউ হয়তো টাইলসের কাজ করছে, কেউ হয়তো কাঠের কাজ জানে ভালো, কেউ হয়তো অন্য কোনো ট্রেনিং নিয়েছে, কম্পিউটারে ট্রেনিং নিয়েছে, হয়তো সে গ্র্যাজুয়েট না, তাতে কিছু যায় আসে না, সে ঘরে বসে লক্ষর উপর টাকা ইনকাম করতে পারছে। সো এই যে আমাদের চিন্তার প্রসারতা, এটা কিন্তু বাড়াতে হবে। আমরা যখন দেশের বাইরে যাই, তখন একজন প্লাম্বার ডাকতে গেলে আমাদের হার্টবিট বেড়ে যায়। ইউ নো ইট ভেরি ওয়েল না, যে আল্লাহ কি জানি বিলটা আসে, $100 কম তো হবে না। সবচেয়ে মজা, একবার আমার এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলাম আমেরিকায়। তো
দেখে ওনার মুখটুক কালো হয়ে গেছে, একটু প্রবলেম দেখা দিয়েছিল ইয়েতে, স্যানিটারি প্রবলেম। তো বললাম যে তুমি এটা ডাকো, প্লাম্বার ডাকো, হয়ে গেল। বলে ডাকবো তো ঠিকও হবে, কিন্তু তারপরে যে আমার হার্ট অ্যাটাক হবে ওইটা আমি কিভাবে সামাল দিব, তার চেয়ে আমি চেষ্টা করি হাউ টু ফিক্স ইট। তো আমাদের দেশে কিন্তু আমরা এই মানুষগুলোকে সম্মানও দেই না, এবং সেই পেশাগুলোকেও আমরা সম্মানের চোখে দেখি না। সো আমার মনে হয় যে অনেক ডাইভার্সিফাই করা যায় পুরো ব্যাপারটা। আমরা যদি সবাই ওই তথাকথিত MA এর দিকে না দৌড়ে আমরা যদি স্কিলড লেবারের দিকে ফোকাস করি, ভালো হয়। আর 2 হচ্ছে MA পাশ করলে অসুবিধা নাই, কিন্তু মুশকিল হলো যে একটা লাইন শুদ্ধ করে বাংলা বা ইংরেজি লিখতে পারে না, ইংরেজি বিশেষ করে আমাদের দুর্বলতা আছে, বলতে পারে না, কমিউনিকেট করতে পারে না। সে কারণে দেখা যায় যে ম্যানেজারিয়াল পোস্ট এবং তার উপরে যে পদগুলো আছে, ভারত থেকে আমাদেরকে মানুষ হায়ার করতে হয়। এই যে আমরা বলি এত মানুষ এই দেশে কাজ করে বিদেশ থেকে এসে, ভারতে বিশেষ করে ভারতীয়রা কাজ করে, কেন করে? আমাদের মানে যারা গার্মেন্ট চালান তারা বলেন যে ওরা যত দ্রুত কমিউনিকেট করতে পারে, আমার দেশের একটা ছেলে, MA পাস ছেলে পারে না তারা ইংরেজিতে কমিউনিকেট করতে, লিখতে পারে না শুদ্ধ করে। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে আমরা ল্যাঙ্গুয়েজ ইয়ের উপরে আমাদের জোর দিতে হবে, ভাষাগত শিক্ষার উপরে আমাদের জোর দিতে হবে, এবং আমাদের যে একটা ট্যাবু আমাদের মধ্যে কাজ করে যে আল্লাহ ওটা করবো না, ওই কাজ করবো না, ওইটা করবো না, এটা না করে স্কিলড লেবার কি করে হওয়া যায়, স্কিলড ওয়ার্কার কি করে হওয়া যায়, সেইটার দিকে আমাদের ফোকাস করা উচিত। আমাদের ভাষাগত যেই ব্যারিয়ারটা আছে সেটাকে ওভারকাম করতে হবে। আমাদের ছোটবেলা থেকে ইংরেজির উপর জোর দিতে হবে। আমার বাবা ভাষা আন্দোলনের মূল নায়ক, তিনি 144 ধারা ভঙ্গের জন্য সবচেয়ে প্রথম তিনি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন নো নো নো। যখন বলা হয়েছিল উর্দু shall be the state language of Pakistan, then he was in that meeting, he was present and he said no no no. So he was the man. But উনি সারা জীবন বলে এসছেন বাংলা খুব ভালো করে শিখবা, ইংরেজিও খুব ভালো করে শিখবা, কারণ একটা বৈশ্বিক ভাষা, এটাকে তুমি আবেগ দিয়ে অতিক্রম করতে পারবা না, তোমাকে একটু ভাষাটা জানতে হবে, অ্যাটলিস্ট বেসিক ল্যাঙ্গুয়েজ ইয়েটা তোমার থাকতে হবে। NPL, নন পারফর্মিং লোনস, বা যেটাকে বলা হয় ব্যাড লোনস, যেটা হচ্ছে আমরা যে ঋণটা নিচ্ছি ওটা ফেরত দিচ্ছি না, বাংলাদেশে 35%, যেখানে ধরেন ভারতে হচ্ছে 2%, 2.1 as opposed to 35-36%. ম্যাসিভ একটা ড্যামেজ আমাদের ইকোনমিতে হয় এটা থেকে। এত আর মোস্টলি দেখা যায় যে আমরা এগুলো তো আসছে বড় বড় অর্গানাইজেশনস যারা নিচ্ছেন এই টাকাগুলো, এটা কি আমাদের জন্য একটা ফেলিয়ার, অ্যান্ড হাউ ক্যান উই ফিক্স ইট? আমাদের দেশে গত 15 বছরে ব্যাংক অনুমোদন দেয়া হয়েছে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে। ব্যাংকের বোর্ড, যেটা ম্যানেজিং বোর্ড, যেটা ব্যাংকের পরিচালনা বোর্ড, সেটাতে মানুষ বসানো হয়েছে পলিটিক্যাল আইডেন্টিটি দেখে। আমাদের মন্দরিনের সংস্কৃতি, আমরা এটাকে একেবারে একটা শিল্পে পরিণত করেছি। কীরকম? আপনি এক ব্যাংকের পরিচালক, আমি আরেক ব্যাংকের পরিচালক, আমরা দুজন মিলে ঠিক করলাম, কারণ যার ব্যাংক সে লোন নিতে পারে না, আপনার ব্যাংক থেকে আমি নিব, আমার ব্যাংক থেকে আপনি নেবেন, এবং কোনো কাগজপত্রের ঠিক নাই, কোনো যেটা মর্টগেজ দিচ্ছি সেগুলোর কোনো কিছুর হদিশ নাই, কোনো কাগজপত্র দেখা হয় না, লোন স্যাংশন কিন্তু হয়ে যাচ্ছে, 500 কোটি টাকা নিয়ে আমি দেশের বাইরে পাচার করে দিচ্ছি। এই সংস্কৃতিটাকে আমরা হৃষ্টপুষ্ট করে শিল্পের পর্যায়ে নিয়ে গেছি। তারপরে ধরুন আমরা যেটা দেখেছি গত কয়েক বছরে, যে ঋণ ফেরত না দেবার একটা সংস্কৃতি, ওই একটা মামলা করছে বছরের পর বছর ধরে অর্থঋণ আদালতে, সেই মামলা ঘুরপাক খাচ্ছে। সো যতদিন পর্যন্ত সেই মামলা চলবে ততদিন পর্যন্ত আসলে ঋণ ফেরত দেওয়ার কোনো তাগাদা নেই। তারপরে যেটা হচ্ছে আমরা রিশিডিউল করছি, সময় যায় আমরা আবার একটু টাকা দিয়ে আবার রিশিডিউল করি, আবার একটু টাকা দিয়ে আবার রিশিডিউল করি। এতে যেটা হয়, মাঝারি এবং ক্ষুদ্র শিল্প যাদের আছে, স্মল ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি যাদের, তারা সাফার করে, তারা কিন্তু লোন পায় না। ইন্টারেস্ট রেটটা তো অনেক হাই, ভেরি হাই, ডিমান্ড সাপ্লাই, উই ক্যানট অ্যাফোর্ড ইট, এবং যে কারণে দেখা যায়
বড় বড় মাছ যারা, তারাই কিন্তু ব্যাংকগুলোকে খেয়ে ফেলে। বড় বড় মাছগুলোর কারণে ছোট ছোট মাছগুলো বাজারে প্রতিযোগিতায় টিকতে পারে না, তারা থাকতে পারে না। এখন যে সলিউশনটা দেওয়া হচ্ছে যে মার্জিং দ্য ব্যাংকস, যে ধরেন এখন 25টা ব্যাংকে কমিয়ে মার্জ করে 5টা ব্যাংক করে ফেলা হবে, এটার ব্যাপারে আপনার কি মনে হয়? দেখুন, since I'm not an economist, it's very difficult for me to make a comment. But what I think, যে লোন দেওয়ার আগে first you make sure that you will get it back. Secondly, ডিউ ডিলিজেন্সটা করা। absolutely. And ব্যাংকের যেই লিগাল সেকশন থাকে, প্রত্যেকটা ব্যাংকের লিগাল সেকশন থাকে, একটা সাইট থাকে, ওদের কাজ হচ্ছে যে ভেট করা, যে কাগজগুলো দিচ্ছে, মর্টগেজ দেওয়ার যে কাগজপত্রগুলো দিচ্ছে, ওগুলো সব ঠিক আছে কিনা। সেগুলো যদি দেখে সঠিক মতামতের ভিত্তিতে লোন দেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, ডিসরিগার্ডিং দ্য পলিটিক্যাল আইডেন্টিটি অ্যান্ড ফ্রেন্ডশিপ, তাহলে কিন্তু লোনগুলো রিকভারি করাটা অনেক ইজি হয়ে যায়। 3 হচ্ছে, আমরা কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে কোনো প্রণোদনা দেই না, কোনো ইনসেন্টিভ দেই না, তাদের জন্য লোন পাওয়াটাও আমরা খুব ডিফিকাল্ট করি। অথচ ওরা কিন্তু অনেস্ট বিজনেসম্যান, ওরা কিন্তু অনেস্ট বিজনেস, কি বলবো, যে ইনস্টিটিউশন, ওরা কিন্তু ফেরত দিতে চায়, বিকজ ওরা এই দেশেই ব্যবসা করবে এবং এই দেশেই মানি রান করবে, মুভ করবে, এই দেশের মধ্যেই করবে। বড় বড় ব্যবসায়ী, বড় বড় গ্রুপগুলো তো শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে ওখানে তারা একটা সেফ জোনে রাখে, কিন্তু ছোট ছোট ব্যবসায়ীগুলো তো তা করে না। কিন্তু আমাদের ইন্টারেস্ট রেট ইজ সো হাই, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম টু ম্যানেজ এ লোন। আবার আমাদের ওদের জন্য সব নিয়ম কানুন কঠোর হয়ে যায়, কিন্তু বড় বিগ ফিশদের জন্য কোনো নিয়ম কানুনই কাজ করে না। সো এই জায়গাগুলোতে রিফর্ম আনা দরকার। এবং আমি যেটা বলছি যে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে তার নিজের ভিত্তির উপরে দাঁড়াতে দিতে হবে। আমরা সব কিছু পলিটিসাইজ করে ফেললে তো হবে না। আমরা গত কয়েক বছরে তো সব কিছু পলিটিসাইজ হয়ে যেতে দেখেছি। বাংলাদেশে আমাদের সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স টু জিডিপি 6.8%, প্রায় 200 মিলিয়ন মানুষ, 180 মিলিয়ন পিপল, ওখানে 1 মিলিয়ন মানুষ শুধু ট্যাক্স দিচ্ছে। 10 লাখ মাত্র। ইয়েস, 1 মিলিয়ন। সো এই 1 মিলিয়ন মানুষ থেকে আপনি রেভিনিউ কতই বা পাচ্ছেন? সো এই রেভিনিউ দিয়ে এই পরিমাণ লোক মানুষ দেশ চালানো ইজ ক্লোজ টু ইম্পসিবল। আমরা প্রায় সময় ঋণ নিয়ে থাকি বড় বড় ডেভেলপমেন্ট করার সময়। এটার সলিউশনটা কি? দেখুন, আমাদের এই যে 10 লক্ষ মানুষ যারা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে, টিন নাম্বার আছে, তারা কিন্তু সেই মানুষগুলো যাদের উপরে প্রতিবারই ট্যাক্সের বোঝাটা চলে আসে। এর বাইরে একটা হিউজ গ্রুপ অফ পিপল যারা ট্যাক্সেবল ইনকামেরও অনেক কয়েক গুণ বেশি ইনকাম করে, কিন্তু তারা ট্যাক্সের আওতায় আসছে না। ধরুন, ঢাকা শহরে এমন অনেকে আছেন যাদের হয়তো 4-5টা বাড়ি আছে, অ্যাসেট আছে, সেখান থেকে তারা হিউজ ভাড়া পান, এটাই তাদের প্রফেশন। সো তাদের যেহেতু টিন নাম্বারের খুব দরকার হয় না, বিকজ টিন দরকার কখন? যখন আপনি কোনো ব্যবসা খুলছেন, কোনো দোকান দিচ্ছেন, কোনো অফিসে কাজ করছেন, তখন। এই মানুষগুলো কিন্তু ট্যাক্সের আওতার বাইরেই থেকে যাচ্ছে। আমাদের কিন্তু কোনো ওয়েলথ ট্যাক্স নাই। ট্যাক্সের আওতা না বাড়ালে মানুষ এই 10 লক্ষের মধ্যে ঘুরপাক খেলে কিন্তু আপনি কখনো ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে পারবেন না। 1, 2 হলো আমাদের যেই মানুষগুলো হিউজ ওয়েলথ আছে যাদের, আমাদের বাংলাদেশে কিন্তু কোনো ওয়েলথ ট্যাক্স নাই। ওয়েলথের উপরে কোনো ট্যাক্স আপনাকে দিতে হয় না। ধরুন, গুলশানে আপনার 1 বিঘা জায়গা আছে, উইচ অ্যামাউন্ট টু 200 কোটি টাকা, কিন্তু ওইটার উপরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। সো ওয়েলথ ট্যাক্সটা for holding that wealth. আচ্ছা, not from the income. I'm guessing Not from if the there is income. an income, there's revenue coming, there's taxes. Absolutely. মানে আপনি শুধু বাড়ি ভাড়াটার বাবদ আপনার যে ইনকাম হচ্ছে সেইটার উপর আপনি ট্যাক্স দেবেন, কিন্তু আপনার যে একটা ওয়েলথ আছে 200 কোটি টাকার, যেটার উপর আপনি বসে আছেন, সেটার উপর ট্যাক্স। আমি একবার পার্লামেন্টে একদম হিসাব করে দেখিয়েছিলাম যে ধরুন আপনি গুলশানে 200 কোটি টাকার একটা প্রপার্টির মালিক, আপনি কাজ করেন, ধরেন আপনি ইনকাম ট্যাক্সে শো করছেন সামহাও 1 লাখ টাকা, আপনাকে ওই 1 লাখ টাকার উপরে আপনাকে ট্যাক্সটা দিতে হবে। আর একজন চাকুরিজীবী যার বেতনই হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা, তারও কিন্তু ওই টাকাটার উপরেই
দিতে হচ্ছে, অথচ সে থাকছে একটা 20,000 বা 25,000 টাকার অ্যাপার্টমেন্টে ভাড়া। সো ওয়েলথ ট্যাক্স আমাদের নাই। এই জায়গাগুলোতে যদি কাজ করা না হয়, বিশেষ করে অর্থনীতিবিদদের নিয়ে, যারা সত্যিকার অর্থে অর্থনীতিটাকে বোঝেন, অভিজ্ঞতা আছে, কাজ করেছেন, তাদেরকে নিয়ে, না হলে আপনার পক্ষে ডেভেলপ করা সম্ভব And না। more on focusing on the top 20% rather than the 80%. বিলো, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমরা বড় বড় মাছগুলোর দিকে তাকাতে চাই না, আমাদের নজর থাকে ছোট ছোট মাছগুলোর দিকে। বাংলাদেশে সবচেয়ে বড় আমাদের ইনকাম সোর্স হচ্ছে আরএমজি, রেডিমেড গার্মেন্টস, এক্সপোর্ট, আর হচ্ছে রেমিটেন্স থেকে। 45 বিলিয়ন আপনার গার্মেন্টস থেকে আসছে, আর $25 বিলিয়ন আসে আপনার অ্যানুয়ালি রেমিটেন্স থেকে। এটা তো একটা লেভেলে যাচ্ছে। হাউ ডু উই ইনক্রিজ ইট, হাউ ডু উই সাস্টেইন ইট? ভেরি ডিফিকাল্ট। আমি মূলত আমাদের আয়ের উৎস, আমাদের যেই প্রবাসী ভাইয়েরা আছেন তারা ওখান থেকে আমাদের যেই বৈদেশিক মুদ্রাটা পাঠান সেটা, আর বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো, এই দুটোকে ভিত্তি করে গত 40 বছর তো আমরা চললাম। হ্যাঁ, 70-এর দশকের শেষে জিয়াউর রহমান সাহেব এটা তৈরি করে দিয়ে গেছেন, এবং তারপরে এই যে এখন 26 সাল চলে আসলো, এতগুলো বছর আমরা এটার উপর চললাম, মোর দ্যান 40 ইয়ার্স। আমরা কিন্তু অন্যদিকে আমাদের যাতে বৈদেশিক মুদ্রা আরও বিভিন্নভাবে আমরা আয় করতে পারি সেদিকে আমরা ফোকাস করি নাই। আমরা ওই দুটো জায়গায় ফোকাস করলাম। আবার এই দুটোরও আমরা মানে যেটাকে বলি যে ধরেন রেমিটেন্সের ব্যাপারটা যদি আমরা ধরি, আমরা দক্ষ শ্রমিক কিন্তু বাইরে পাঠাই না। অদক্ষ শ্রমিকের মজুরি অনেক কম হয়, বেতন কম হয়, তাদের ম্যানিপুলেটেড হওয়ার চান্স অনেক হাই থাকে। আবার অনেকে আছে যারা হয়তো সরকারিভাবে যায় না, জনশক্তি রপ্তানি আমাদের যেই ব্যুরো আছে সেখান থেকে না গিয়ে, মানে ফর্মাল প্রসেসে না গিয়ে, প্রপার চ্যানেলে না গিয়ে, অনেকে আছে যারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে, হ্যাঁ, ইটালি বা ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করে। সো এগুলোতেও সরকারের খুব একটা নজরদারি নাই। তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের বাইরে যায়, আনস্কিলড লেবার, এবং তাদের কোনো মানে প্রপার চ্যানেলে যায় না। সো তারা যে কাজ পাবে, ঠিক মতো কাজ পাবে সেটাও না, তারা জীবনের লাইফ রিস্ক নিয়ে তারা যাচ্ছে। সেটাকে নজরদারির মধ্যে আনা, তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আবারও আমি বলবো ইজা, ভাষার শিক্ষা খুব জরুরি। আপনি যেই দেশে পাঠাবেন সেই দেশের বেসিক ল্যাঙ্গুয়েজটা যদি না জানে, আর বেসিক ল্যাঙ্গুয়েজ সেই দেশেরটা যদি আপনি না পারেন, অন্তত আন্তর্জাতিক স্বীকৃত যেই ভাষা ইংরেজি, সেটাতেও যদি আপনার বেসিক শিক্ষাটা না দিয়ে পাঠান, তাহলে কিন্তু আপনি এই সেক্টরটাতে এর চেয়ে আর ভালো করতে পারবেন। আপনি কিন্তু এক জায়গায় আটকে আছেন আজকে বহু বছর, এর চেয়ে বেটার আপনি করতে পারবেন না। আর গার্মেন্টের যেটা, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি যারা চালান, অনেক সময় দেখা যায় যে আমাদের যে ওয়ার্ক ফোর্স তারা সেখানে কাজ করে, তাদেরকে সব দলই পলিটিক্যালি ইউজ করে। ধরুন যখন যেই দল ক্ষমতায় থাকে তাদেরকে চাপে ফেলার জন্য একদিকে যেমন বিরোধী দল শ্রমিক নেতাদেরকে ব্যবহার করার চেষ্টা করে, আবার যখন সরকারি দল যারা, তারাও শ্রমিক নেতাদেরকে একভাবে ব্যবহার করার চেষ্টা করে। অর্থাৎ একটা আনরেস্ট সবসময় আপনি খেয়াল করবেন এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে ঘিরে, দেশের ভেতরেই এক ধরনের আনরেস্ট আছে। তারপরে তো বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কম্পিটিশন করবার জন্যে যে পরিমাণ দক্ষতা দরকার, যেহেতু এখন যেটা বলা হয় যে 4th জেনারেশন এখন মানে মেশিনারিজ যেদিকে যাচ্ছে, এআই চলে এসছে, অনেক শ্রমিক ছাঁটাই হয়ে যাবে আমার এই সেক্টর থেকে। তাদেরকে আমরা কোথায় প্রোভাইড করব? আমরা অনেক বেশি মেশিনারিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব যদি আমরা আগাতে চাই। তখন আমরা এই শ্রমিকদেরকে কোথায় নেব? এই জায়গাগুলোতে নেক্সট যারা সরকারে আসবে তাদেরকে কাজ করতে আর হবে। আমরা যে এত সোললি গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট, এখানে ধরেন ইন্ডিয়া, ভিয়েতনাম ডাইভার্সিফাই করে ফেলছে, ওদের অনেকগুলো প্রোডাক্টস আছে। আমাদের ওখানে খুব বেশি হলে একটু লেদার, জুট, ফিশারিজ খুব কম, খুব কম। খুব কম। আর আমরা যে আমাদের ডাইভার্সিফিকেশনের জন্য আমরা কি করতে পারি? আমাদের তো আগে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। ধরুন বাংলাদেশে আপনি
যখন একটা ব্যবসা শুরু করতে যাবেন, আপনার কোনো ওয়ান স্টপ সার্ভিস সেন্টার নাই, আপনার গ্যাস এবং বিদ্যুতের সহজ প্রাপ্যতা নাই, আপনাকে নানানভাবে আমলাতন্ত্রের হেনস্থার শিকার হতে হয়, ঘুষ দিতে হয়। আপনি একটা মানে ফাইল মুভ করতে গেলে আপনার জান হারাম হয়ে যাবে। ব্যাংক লোন পাওয়া ডিফিকাল্ট, লোন পেলে ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, অ্যাজ উই হ্যাভ জাস্ট ডিসকাসড। এইরকম নানান মানে কি বলবো, এরকম নানান নেগেটিভিটির মধ্যে একটা ব্যবসা দাঁড় করানো বাংলাদেশে এবং সেখানে ইনভেস্ট করা ঝুঁকি নিয়ে খুব কঠিন। বাংলাদেশে তো আপনাকে যেটা বলা হয় যে ইজ অফ ডুইং বিজনেসের যে ইন্ডেক্স, বাংলাদেশ কিন্তু অনেক নিচে, আর গত 1.5 বছরে তো আরো কমে গেছে। বা একদম একদম। Unrest। এবং আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও হয় নাই, আসে নাই, দেশের ভিতর থেকেও ইনভেস্ট হয় নাই। আপনি জানেন ব্যবসায়ীরা সবাই হাত বন্ধ করে বসে আছে যে একটা স্টেবল সরকার আসুক। এবং স্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইনভেস্টমেন্ট। একটা একটা অস্থিতিশীল সরকার যখন থাকে, পলিটিক্যাল আনরেস্ট যখন হইতে থাকে, তখন কিন্তু কেউ দেশি বিদেশি কোনো বিনিয়োগকে আপনি আকৃষ্ট করতে পারবেন না। স্টেবিলিটি আনতে গিয়ে তো দেখা গেল যে আমাদের গত 2 ইলেকশনে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা দেখিনি। এবার কি মনে হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? আমি জানি না কেন বলছি এই কথা ইসা। আমি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনিও দেখছেন, আমিও দেখছি, ভালো না, একদম ভালো না। টার্গেট কিলিং হয়েছে বেশ কয়েকটা, শুধু ওসমান হাদি কথা না, আমাদের চট্টগ্রামে বিএনপির একজন প্রার্থীকেও গুলি করা হয়েছে। এরপরে এভরিডে কোথাও না কোথাও কিছু না কিছু কিন্তু হচ্ছে। আমরা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা পেলাম যিনি বললেন যারা প্রার্থী হবে তারা চাইলে বন্দুকের লাইসেন্স নিতে পারে। মানে অ্যাজ ইফ এই দেশে কোনো আইন কানুন, পুলিশ, ল এনফোর্সিং এজেন্সি কিচ্ছু নাই। ওই যার যার নিরাপত্তা শেষে নেবে। এটা তো সেই প্রাগৈতিহাসিক যুগের মতো হয়ে গেল, তাই না? যে আপনার ফ্যামিলি, ওই সময় ছিল ক্ল্যান, আপনার ক্ল্যানের নিরাপত্তা আপনার গোষ্ঠীর সর্দার দিবে, আর আপনার ফ্যামিলির নিরাপত্তা আপনি দিবেন। ক্যান্ডিডেটের নিরাপত্তা রাষ্ট্রের দেওয়ার কথা, সরকারের দেওয়ার কথা, এখন আমাকে গানম্যান নিতে হবে, গানের লাইসেন্স করতে হবে। এগুলো খুব ভালো ভাইব্রেশন দেয় না। ইউর 40+ মিড লাইফ, আপনি বিয়ে করেননি, বাচ্চা নাই, অনেক সময় অনেকে বলে যে এটা একটু ল্যাক অফ স্টেবিলিটি দেখাতে পারে। এর জন্য কি আপনার মনে হয় যে ইটস আ ডেট্রিমেন্ট ফর ইউ টু প্রগ্রেস ইন ইউর ক্যারিয়ার? আমাদের মতন দেশের জন্য এটা অনেকের কাছে একটা বিরাট শখ মনে হতে পারে, কিন্তু আপনি যদি আমার পাশের দেশের দিকে তাকান, স্টার্টিং ফ্রম নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, জয়ললিতা, কেউ বিয়ে করেন নাই, রাহুল গান্ধী, কেউ বিয়ে করেন নাই। আমি কোনোটাকে আদর্শ বলবো না। বিয়ে করতেই হবে এটা যেমন আদর্শ হতে পারে না, বিয়ে করাই যাবে না এটাও কোনো আদর্শ না। প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, চিন্তা আলাদা, অভিজ্ঞতা আলাদা, পরিকল্পনা আলাদা। আপনার জীবন আপনার মতো করেই গুছাতে হবে। আমি আমার জীবন আমার পরিকল্পনা অনুযায়ী গুছিয়েছি। আপনার বিলিফ সিস্টেম কি? আমি অসম্ভব রকম খোদা ভক্ত। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আমাকে দীর্ঘ 20 বছর হয়ে গেল এখন অলমোস্ট আমাকে একা চলতে হয়েছে। আমার বাবা নাই, আর বাবা 12 সালে মারা গেলেও 2004 সাল থেকে উনি বেড রিডেন। আমার মা এখন বিছানায় গত 10 বছর ধরে। আমাকে একদম একা পথ চলতে হয়েছে। বাংলাদেশের মতন এত কমপ্লিকেটেড একটা দেশে এত নানান রকম, মানে আমি কি বলবো, নানান রকম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমার আল্লাহ যদি আমাকে পথ না দেখাতেন, আমার আল্লাহ যদি আমার পাশে আমার হাত ধরে না থাকতেন, আমাকে গাইড না করতেন, লেটস পুট ইট ইন দিস ওয়ে, আমার পক্ষে পথ চলা সম্ভব হতো না। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, আজকেও আপনি কয়েকবার বলেছেন আমার সাহসের কথা। আমার সাহসটা আমার
ভিতর থেকে আসে, আমার কলবের মধ্যে থেকে আসে। এবং এটার সোর্স অফ পাওয়ার, আমার এই সাহসের উৎস আমার খোদা, আমার আল্লাহ। ধরুন আমি নিশ্চিতভাবেই জানি যে একটা জোয়ার চলছে একটা দলের, যার 17 বছর কোনো নাম নিশানা ছিল না। যখন ছিল না তখন আমি তার সাথে ছিলাম, সেটা যেমন সাহসের। যখন সে ক্ষমতার কাছাকাছি তখন তাকে ছেড়ে আসাটাও সাহসের, দুটোই সাহসের। এবং এটার উৎস হচ্ছে সততা, সত্য। এবং আমার কাছে খোদা হচ্ছে সত্য, যেটাই সত্য, যেটাই পিওর, সেটাই খোদা। সেই খোদা হচ্ছে পিওর। পিউরিটি। আপনার মধ্যে প্রচুর কারিজমা। আমি শুধু কারিজমা বলবো না, আপনি মনের কথাটা মুখ দিয়ে বলেন, আর আপনার ভীষণ মানুষজন আপনাকে ট্রাস্ট করে। এখানে আপনি এখন রিসেন্টলি নমিনেশন দিয়েছেন ইন্ডিপেন্ডেন্টলি করার জন্যে। আজকে আমরা আপনার বিএনপি ত্যাগ করারও বহিষ্কার হওয়ারও কথা বললাম। এখন প্রচুর মানুষ আপনার দিকে তাকিয়ে আছে ফর লিডারশিপ। নেক্সট কি? আমার সামনে দীর্ঘ রাস্তা আমি দেখতে পাই। একজন পলিটিশিয়ানকে কিন্তু ফোর্সি করতে পারতে হবে, দেখতে পারতে হবে, ভিশনারি হতে হবে, সামনে কি আছে এটা বুঝতে পারতে হবে। আমি দীর্ঘ রাস্তা দেখি, এই রাস্তায় অনেক বাধা থাকবে, চ্যালেঞ্জ থাকবে। বাংলাদেশটা একটা নতুন দিকে মোড় নিয়েছে। এই দিকের ভালো যেমন আছে, মন্দও কম না। এই সকল কিছুর মধ্যে আমাকে লড়াই করে টিকতে হবে। আমি ভেতর থেকে সাহস পাই, তার মানে খোদার সায় আছে সেখানে। আমি এটুকুই এখন বলি। রুমিনা বা, আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো একটা দিনে আপনি আসলেন। আমি জানি আজকে ইউর অলসো গ্রিভিং ফ্রম খালেদা জিয়াস প্যাসিং। আর এই দিনটাতে আপনি এসছেন আমাদের সাথে কথা বলতে, আমরা খুবই কৃতজ্ঞ। থ্যাংক ইউ আপনাকেও ফর কামিং অনেক এন্ড অনেক শেয়ারিং। ধন্যবাদ।